মঞ্চে উপস্থিত ছোটন, আমাদের সবার প্রিয় ছোটন চক্রবর্তী, মন্ডল সভাপতি ভাই তারক, সুজিতদা এসছে, আমাদের শ্যামলদা আছে, সোমনাথ আছে এবং এই মন্ডলে আমাদের দলের সমস্ত পদাধিকারী, তার সঙ্গে সঙ্গে এই অঞ্চলে যারা বসবাস করেন সকল গুণী ব্যক্তিদেরকে বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নির্বাচনের আগে যেহেতু নির্বাচক মন্ডলীর কাছে গিয়ে প্রত্যেক প্রার্থীকে তার পরিকল্পনার কথা, আগামী দিনে সে কি করতে চায়, যেটা করতে চায় সেটা কিভাবে করতে চায় সবটাই তুলে ধরতে হয়। এটাই নির্বাচনের নিয়ম। তাই আমরাও আজ নির্বাচক মন্ডলীর সামনে এসেছি, আপনাদের ইচ্ছাপুর এই বাজারে এসেছি। দেখুন, বিগত 2 বছর ধরে পাণ্ডবেশ্বরের বিভিন্ন গ্রামে গেছি এবং বিভিন্ন গ্রামে গিয়ে প্রথম সবচেয়ে বেশি যে সমস্যার কথা আমি জেনেছি, শুনেছি, সেটা হলো পানীয় জলের সমস্যা। যে গ্রামে গেছি সেই গ্রামের মায়েরা বোনেরা বারবার বলেছেন যে পানীয় জল ঠিকভাবে আমরা পাচ্ছি না এবং এই জলের সমস্যার কারণে মানে যদি কারো কেউ ঘরে অসুস্থ আছে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আর হঠাৎ সে সময় কলে জল চলে এলো, তাহলে ডাক্তারের কাছে যাওয়া যাবে না, আগে জলটা নিয়ে নিতে হবে। এই অবস্থা। ছেলে বা মেয়ের পরীক্ষাতে সঙ্গে মা বা বাবা ঠিক করেছেন আমি যাব, কিন্তু সেই সময় যদি কলে জল চলে এলো আগে জলটা ভরে নিতে হবে, তারপর ছেলের পরীক্ষা দিতে যাবে। এই অবস্থা ছিল। আমি ভাবছিলাম যেদিন দল আমার প্রার্থী করলো আমাকে পাণ্ডবেশ্বরে, ভাবছিলাম যে এত মানুষের এত সমস্যা, বিধায়ক হওয়ার পর তো সে সমস্যার সমাধান করতে হবে, তো তা না হলে তো মানুষ আমারও নিয়েও অন্য মত পোষণ করবে। কি করে করবো এত কিছু? একজন বিধায়কের সামান্য 1 কোটি টাকা কি করে এই কাজ করবো? কিন্তু আপনাদের আশীর্বাদ, এই অঞ্চলের মানুষের আশীর্বাদ, আপনাদের ভালোবাসায় আশ্বস্ত হলাম। 2 দিন আগে আমাদের দেশের হোম মিনিস্টার অমিত শাহজি এসেছিলেন এবং তিনি বলে গেছেন, পাণ্ডবেশ্বরের নির্বাচক মন্ডলীকে বলে গেছেন যে তোমরা জিতেন্দ্র তেওয়ারিকে পাঠাও, ওকে আমি এমন দায়িত্ব নিশ্চয় দেব যে দায়িত্বের মাধ্যমে সে অনেক সমস্যার সমাধান করতে পারবে। সেদিন অমিত শাহজি আশীর্বাদ পেয়েছি, তারপর থেকে কিছুটা আশ্বস্ত এবং মনে একটা জোর এসেছে যে না আমি পারবো, সমস্ত সমস্যার সমাধান পারবো। ইতিমধ্যেই আমি আমার দলের সঙ্গে কথা বলেছি যে এই যে পানীয় জলের সমস্যার কথা সবাই বলছে, এটা সমাধান হবে কি করে? আমাদের দল আমাকে বলল যে তুমি তো আসানসোলে মেয়র থাকাকালীন কুলটিতে জল প্রকল্প করেছো, আসানসোলে করেছো, জামুরিয়াতে করেছো, রানীগঞ্জে করেছো, তুমি তার পরিকল্পনা করো। এবং আমি আপনাদেরকে বলি যে লাস্ট 7 দিন ধরে বেশ কিছু বড় বড় ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় আমি সার্ভে করিয়েছি পাণ্ডবেশ্বরে, এবং তারা আমাকে যেটা জানিয়েছেন যে কোনো অঞ্চলে পানীয় জল দিতে গেলে পার্শ্ববর্তী যে নদী সেখান থেকে জল প্রকল্পের মাধ্যমে সে জল দিতে হয়। কিন্তু আমাদের বিড়ম্বনা দেখুন, যেখানে পিএইচির মাধ্যমে দামোদর নদী থেকে জল পাঠানো হয়, অথচ আমাদের পাশেই অজয় নদী। এই জল প্রকল্পটা অজয় নদীর তীরে যদি থাকতো, অজয় নদীর ধারে যদি থাকতো, তাহলে খুব সহজে আমরা সবাইকে জল দিয়ে দিতে পারতাম। তাই সে বাস্তুকারদেরকে আমি বললাম যে ভাই আপনারা ডিটিআর তৈরি করে দেন। তারা ডিটেল একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি করেছেন এবং ওই ডিটেল প্রজেক্ট রিপোর্টটা আজকে আমি প্রকাশ করেছি আমাদের ফেসবুকে। এবং এই যে জল প্রকল্প হতে চলেছে পাণ্ডবেশ্বরে, আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে যে জল প্রকল্প পাণ্ডবেশ্বরে আমরা তৈরি করতে চলেছি অজয় নদীর ধারে, তার নাম দেওয়া হয়েছে পঞ্চ পাণ্ডব জল প্রকল্প। 1 বৈশাখের দিন ইছাপুর গ্রামে এবং সমস্ত পাণ্ডবেশ্বরবাসীর কাছে এটাই ভারতীয় জনতা পার্টির মোদীজি সবচেয়ে বড় উপহার পাণ্ডবেশ্বর পেতে চলেছে।
পঞ্চপাণ্ডব জল প্রকল্প আগামী 6 মাসের মধ্যে এর কাজ শেষ হবে এবং 2026-এ গ্রীষ্মকালে আপনাদের জলের যে কষ্ট আমি এই আপনাদের সন্তান হিসাবে ভাই হিসাবে বলে যাই 2026-এ যে জলের কষ্ট আপনারা ভোগ করেছেন পাণ্ডবেশ্বরবাসী ভোগ করেছে 2027-এ এপ্রিল মাসের আগে এই জল প্রকল্প ওই প্রধানমন্ত্রীজিকে দিয়ে আমরা ওপেনিং করাবো এবং পাণ্ডবেশ্বরের প্রত্যেক বাড়িতে পাণ্ডবেশ্বরের প্রত্যেকটি বাড়িতে 12 ঘন্টা অন্তর অন্তর 24 ঘন্টায় 2 বার অন্তত পানীয় জল যাতে দেওয়া যায় সে ব্যবস্থা আমরা করব এই প্রতিশ্রুতিটা এবং শুধুমাত্র 1 বছর 2 বছরের জন্য না আমাকে আমার দল থেকে বলা হয়েছিল যখন তুমি ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরি করবে তখন তুমি মাথায় রাখবে যে এমন ভাবে জল প্রকল্প করতে হবে যাতে আগামী 20, 25, 30 বছর জনসংখ্যা বৃদ্ধির পরও যাতে জলের কষ্ট না হয় এই যে জল প্রকল্প পঞ্চপাণ্ডব জল প্রকল্প তৈরি হতে চলেছে সেটা আগামী 20 বছর আমাদের জনসংখ্যা বৃদ্ধির হিসাব করে যে হারে আমাদের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে সবটা ক্যালকুলেশন করে আরো 20 বছর পর পাণ্ডবেশ্বরের জনসংখ্যা কি হতে পারে তাদের কতটা জলের চাহিদা হতে পারে সবটাই হিসেব নিকেশ করে এই জল প্রকল্প তৈরি করা হয়েছে যেটা 5ই মে পর আমাদের সরকার গঠনের পর প্রথম ক্যাবিনেট মিটিং এ পাণ্ডবেশ্বরের পঞ্চপাণ্ডব জল প্রকল্প স্যাংশন হবে এবং আগামী দিনে সে কাজ আমরা এখানে করব আমার দৃঢ় বিশ্বাস আমি গর্ব করে বলি এটা আমি পারবো কেননা সারা বাংলায় 3-4 জন ব্যক্তি আছেন যারা জল প্রকল্প করতে জানেন আসানসোলে একজন প্রাক্তন বিধায়ক ছিলেন অবশ্য তিনি সিপিএম এর বিধায়ক ছিলেন গৌতম রায় চৌধুরী তিনি এই প্রকল্প জানতেন কিভাবে জল প্রকল্প করতে হয় তিনি আজ আমাদের মধ্যে বেঁচে নেই কিন্তু এখন আমি গর্ব করে বলতে পারি শুধু এই পশ্চিম বর্ধমান জেলা না পুরো রায়গঞ্জের পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বিষ্ণুপুর বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চলে যদি কোন রাজনৈতিক ব্যক্তি জল প্রকল্প কিভাবে করতে হয় তার নলেজ আছে তার অভিজ্ঞতা আছে তার নাম আপনাদের সন্তান আপনাদের ভাই জিতেন্দ্র তেওয়ারি এটা আমি করতে পারবো আমি করে দেখিয়েছি তাই আমি করতে পারবো এবং আপনাদের জন্য এই কাজ করে আমি নিজেকে গর্ব বোধ করবো আমি কৃতজ্ঞতা জানাই আমাদের দলের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের দেশের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই দেশের অমিত শাহজির প্রতি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে তিনি সম্মতি দিয়েছেন যে এগিয়ে যাও যা যা প্রয়োজন পাণ্ডবেশ্বরের জন্য সবটাই করো তোমার মাধ্যমে পাণ্ডবেশ্বরের মানুষের স্বপ্ন পূরণ হবে পাণ্ডবেশ্বরের মানুষের চাহিদা পূরণ করতে হবে তোমাকে এই অধিকার উনি দিয়েছেন বলে এই কথা গর্ব করে বলে গেল ইতিমধ্যেই আপনারা জানেন যে অমিত শাহজি কলকাতায় একটা প্রেস মিটের মাধ্যমে অলরেডি বলে গেছেন যে 1 জুন থেকে পশ্চিমবঙ্গে যত মায়েরা বোনেরা আছেন তারা অন্নপূর্ণা ভান্ডার হিসাবে প্রত্যেক মাসে 3,000 টাকা পাবেন এবং যেহেতু জুন মাস থেকে দিতে হবে মে মাসে আমাদের সরকার গঠন হবে আর জুন মাস থেকে দিতে হবে তাই আমাদের দল বলেছে যে এখন থেকে যে মায়েরা বোনেরা অন্নপূর্ণা ভান্ডারের অর্থ পেতে চাইছে তাদের তথ্য সংগ্রহ করো আগামীকাল থেকে আমাদের বুথে যে কর্মীরা আছে আমাদের মন্ডলে যে কর্মীরা আছে আমাদের শক্তি প্রবণ যারা আছে আমাদের মাতৃশক্তি যারা আছে তারা মায়েদের বোনেদের কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে করজোড়ে নিবেদন আপনারা আপনাদের তথ্য দেবেন যত তাড়াতাড়ি আপনারা আপনাদের তথ্য দেবেন তত তাড়াতাড়ি আমরা যাচ্ছি 1 জুন আমাদের পাণ্ডবেশ্বরে প্রায় 94-95 হাজার মাতৃশক্তি আছেন আমরা চাইছি 1 জুন যখন প্রথম কিস্তি 3,000 টাকা দেওয়া হবে তখন পাণ্ডবেশ্বরে ওই 94,000 মায়েদের বোনেদেরকেই আমরা সেই অর্থ যেন দিয়ে দিতে পারি তার জন্য আমরা কাল থেকে মাঠে আমি খবর পেয়েছি তৃণমূল কংগ্রেস ইলেকশন কমিশনের কাছে কমপ্লেন করেছে অভিযোগ করেছে যে এটাতে নাকি আমরা ভোট কেনার চেষ্টা করছি আরে নিজের মাকে নিজের বোনকে নিজের বৌদিকে নিজের পিসিমণিকে নিজের মাসিমণিকে আমাদের আজ 3,000 টাকা পাইয়ে দিতে পারি এটা কি ভোট কেনা বলে এটা কি ভোট কেনা বলে 1 জুন থেকে যে প্রকল্প চালু হতে চলেছে তার তথ্য যদি সংগ্রহ করি আমি যদি বলি মাসি তোমার নামটা বলে দাও মাসি মেসমশাইয়ের নামটা বলে দাও তুমি কোথায় বসবাস করো সেটা বলে দাও তোমার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দাও তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও
এটুকু তথ্য যদি মাতৃশক্তির কাছে আমরা নিই, তাহলে এটাকে কি ভোট কেনা বলে? এটাকে আমরা করতে পারি না। আর ওরা চাইছে যে কমপ্লেন করে আমাদের এই কাজটা আটকে দেবে, যাতে 1 জুন আমরা এই টাকা না দিতে পারি। আর 1 জুন যখন মায়েদের অ্যাকাউন্টে টাকা যখন দিতে পারবো না, তখন এই তৃণমূল কংগ্রেস বলবে বিজেপি তো নির্বাচনের আগে বলেছিল অনেক বড় বড় কথা এই কাজ করতে পারবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি কাল থেকে আমাদের এই কাজ আরম্ভ হবে এবং প্রত্যেক মায়েদের 94-95 হাজার মায়েরা আছেন, প্রত্যেকটা মায়েদের কাছে আমাদের সমস্ত দলের কর্মীদেরকে বলছি, যাবেন তো সবার বাড়িতে পৌঁছে যাবে তো? হাত তুলে বলুন, সবার কাছে পৌঁছে যাবে তো? একজনও মাতৃশক্তি নাম যেন বাদ না যায়। সমস্ত মায়েদের বোনেদের আমরা তথ্য আমরা সংগ্রহ করব, যাতে 1 জুন, এই যে এপ্রিল মাস শেষ হতে চলেছে, মে মাসের 4 মে রেজাল্ট বেরোবে, 7-8 তারিখের মধ্যে সরকার গঠন হবে এবং 1 জুন সেই মাসেই যেদিন শেষ হবে 1 জুনে প্রথম যখন অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকবে, তখন পাণ্ডবেশ্বরে সমস্ত মায়েদের বোনেদের 3,000 টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে। সেই ব্যবস্থা আমরা করব, আমাদেরকে পরিশ্রম করতে হবে। তার সঙ্গে সঙ্গে দলের কর্মীর বাইরে আরো এই অঞ্চলে যারা উনি ব্যক্তিরা আছেন, তাদেরকে অনুরোধ করছি, আপনারা একটু সাহায্য করুন। আপনারা যদি একটু সাহায্য করেন, আপনারা যদি মায়েদের বোনেদেরকে একটু রিকোয়েস্ট করেন, আপনারা যদি মায়েদের বোনেদের কাছে এই তথ্য পৌঁছে দেন যে তোমরা যদি এই অন্নপূর্ণা ভান্ডারে অর্থ চাইছো, তাহলে যেখানে বিজেপি ছেলেরা আছে তাদের সঙ্গে গিয়ে যোগাযোগ করে তাদের কাছে তোমার তথ্য যাচাই করি না, ওই সবটা তোমাদের লিখিয়ে দাও, যাতে তারা তোমাদের এই কাজটি করতে পারে। তার সঙ্গে সঙ্গে যারা বেকার যুবক যুবতী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করে গেছেন যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং যতদিন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা না হচ্ছে ততদিন অব্দি তাদেরকে প্রত্যেক মাসে সাম্মানিক 3,000 টাকা করে দেওয়া হবে, যাতে সে চাকরির জন্য প্রস্তুতি নিতে পারে। মায়েদের বোনেদের আমরা জানি, আমার বলতে লজ্জা নেই, কিন্তু অনেক ভাই আমার কাছে আসে এবং বলে যে ভাই দাদা কিছু অর্থের সাহায্য করলে ভালো হয়। বলে কেন? ওরা আমার স্ত্রীর ডেলিভারি হবে, এত তারিখে ডেলিভারি ডেট আছে, খরচ হবে, কি করে পারবো? আমরা খুব দুঃখ পাই যে একজন পুরুষ, একজন মহিলা, সে একটা সন্তানের মা বাবা হতে চলেছেন, কিন্তু তার মাথায় চিন্তা যে ডেলিভারি সময় যে অর্থ খরচ হবে সেটা কি করে পাবো। আমরা যেটা নিয়ে চিন্তিত ছিলাম, আমাদের দেশের প্রধানমন্ত্রী তার সমাধান করে দিয়েছেন। প্রত্যেক মায়েরা বোনেরা ডেলিভারি সময় আর তাদেরকে বিল পেমেন্ট কি করে হবে তা চিন্তা করতে হবে না, নগদ 21,000 টাকা করে প্রত্যেক মায়েরা বোনেরা ডেলিভারি সময় পাবেন। এই ঘটনা আমাদের প্রধানমন্ত্রী করেছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে মেয়েরা গ্রাজুয়েশন করে নেবে, গ্রাজুয়েশন করলো কিন্তু তার বিয়ে হয়নি, ফার্দার স্টাডিজ করতে চাইছে, আরো বেশি পড়াশোনা করতে চাইছে, তাকে এককালীন 50,000 টাকা দেওয়ার ঘোষণা আমাদের সরকার করেছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছে। এই কাজগুলো আমরা করবো। একটু আগে ছোটন বলছিলেন যে আমরা 4 তারিখ জয়লাভ করার পর আমরা গুড় বাতাসা চড়াম এসব করবো না। ঠিক বলছি, আমাদের তো একটু সময় নেই, মানুষের এত সমস্যা। আমাদের তো প্রথম প্রায়োরিটি কি করে মানুষকে পানীয় জল দেবো, আমাদের প্রায়োরিটি কি করে মায়েদের বোনেদের অ্যাকাউন্টে আমরা টাকা এনে দেবো, আমাদের প্রায়োরিটি কি করে আমাদের ভাই বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো, আমাদের প্রায়োরিটি কি করে রাস্তাঘাটের কাজ করব, আমাদের প্রায়োরিটি কি করে লাইটের ব্যবস্থা করব। আমাদের অনেক কাজ 34 বছর সিপিএম এর আর তারপর 15 বছরের তৃণমূল কংগ্রেসের আমলে পশ্চিমবঙ্গ অনেকটা পিছিয়ে গেছে। আর 5 বছর যদি পিছিয়ে যায়, একবার যদি এই ভোটে আপনারা ভোট করে দেন, আর 5 বছর যদি পিছিয়ে যায়, তাহলে আরেকটা প্রজন্মকে আমরা বিনষ্ট করবো। আরেকটা নতুন প্রজন্ম যেটা তৈরি হচ্ছে, তাদের ভবিষ্যতের সঙ্গে আমরা ছেলেখেলা করবো। তাই আমি বলবো, করজোড়ে নিবেদন করবো যে আপনার পরের প্রজন্মের কথা মাথায় রেখে ভোটটা আপনি যে দল করছেন করুন। আপনার তৃণমূল কংগ্রেস ভালো লাগছে তৃণমূল কংগ্রেস করুন, আপনার সিপিএম ভালো লাগছে আপনি সিপিএম করুন, আপনার কংগ্রেস ভালো লাগছে আপনি কংগ্রেস করুন। আপনি যে দলের নীতি আদর্শ আপনার পছন্দ সেই দল করুন, কিন্তু ভোটটা 2 নম্বর বোতাম টিপে পত্র খুলে দেবেন, যাতে আপনার জীবন আমরা চেঞ্জ করতে পারি, যাতে আপনার জন্য কিছু কাজ করতে পারি। দেখুন, ব্যক্তিগত জীবনে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। একটা সাধারণ মানুষ যেটুকু চাহিদা থাকে, ঘর বাড়ি গাড়ি সবটাই আমার আছে। আসানসোলে আমার ঘর আছে, আমার গাড়ি আছে, আমার একটা কন্যা আছে, ডাক্তার হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। আমার ব্যক্তিগত চাওয়া পাওয়া কিছু নেই এবং 53 বছর আমার বয়স হলো।
আপনাদের আশীর্বাদ যদি থাকে আরো অন্তত 20 বছর তো নিশ্চয়ই বাঁচবো, 73 বছর অব্দি বাঁচবো। এবং আমি এই 20 বছর আমাকে অনেক দিয়েছে, জনগণ অনেক কিছু দিয়েছে, সমাজ অনেক কিছু দিয়েছে, সমাজ আমাকে নাম দিয়েছে, খ্যাতি দিয়েছে, পরিচিতি দিয়েছে, সব দিয়েছে। আগামী 20 বছর আমি সমাজকে এটা ফিরিয়ে দিতে চাই। যতদিন বাঁচবো, আগামী 20 বছর বাঁচবো, এই 20 বছর যেন বাংলাদেশের মানুষের সেবা করে যেতে পারি, এই সুযোগ আমাকে করে দিন। আমার জীবনে অন্য কোন লক্ষ্য নেই। এই 5 বছর তো বিধায়ক থাকবো, ঠিক আছে, কিন্তু তারপরেও আমি 20 বছরের কথা বলছি। 20 বছর এই বাংলাদেশের মাটিতে আমি থাকতে চাইছি। আমি পয়লা বৈশাখ, আমার ছেলেরা বলছে দাদা তুমি তৃণমূলের বিরুদ্ধে কিছু বলো, কিন্তু আমি বলছি যে পয়লা বৈশাখ আজকে তো খারাপ কথা বলতে নেই। নরেন বাবুকে আমি পছন্দ করি বা না করি, আজকে দিনে কি করে ওনাকে খারাপ কথা বলি বলুন? তাই ওনার নিয়ে যা কিছু বলার অন্য কোনো মিটিং এ বলবো। আর সবাই বলে যে পয়লা বৈশাখের দিন আমরা যেটা করি গোটা বছর সেটাই করতে হয়। আজ ওনার নিয়ে যদি খারাপ কথা বলি, গোটা বছর আমার মুখ থেকে খারাপ কথা বেরোবে। তাই আজ ওনার নিয়ে কিছু বলছি না, কিন্তু এটুকু নিশ্চয় করবো যে আমরা যে কাজই করি না কেন, ভালো করতে পারি, খারাপ করতে পারি, আমরা এটা যেন অবশ্যই মাথায় রাখি যে ঈশ্বর হোক, আল্লাহ হোক, কোন একটা শক্তি আছে যেটা আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি দেখছে। আমরা ভাবছি কে আমার কি করে নেবে। আমি তো সরকারে আছি, পুলিশ আমার হাতে, কে আমার কি করে নেবে। আমি সরকারে আছি, ভিডিও আমার হাতে, কে কি করে নেবে। আমি সরকারে আছি, ডিএম আমার হাতে, কে কি করে নেবে। কেউ কিছু করবে না। পুলিশ তোমার কিছু করবে না, ডিএম কিছু করবে না, এসডিও কিছু করবে না, বিডিও কিছু করবে না, মানুষ ভয় তোমাকে কিছু বলবে না, সব ঠিক আছে। কিন্তু সে ওপরওয়ালা, সে তো সব দেখছে, তার শাস্তি থেকে বাঁচাবে কি করে। তাই আমি বলবো, আমি চাই না কেউ শাস্তি পাক, আমি চাই না কারো অকল্যাণ হোক, কিন্তু আমি নরেন্দ্র আমার চেয়ে বড়, বয়সে বড়, রাজনীতিতে আমার চেয়ে অনেক আগে থেকে আছে। আমি আজকে পয়লা বৈশাখের দিন আপনি গতকাল আপনি আপনার ছেলেদেরকে নিয়ে, আমার স্ত্রী নিয়ে কটু মন্তব্য করিয়েছেন, আমার মায়ের নিয়ে খারাপ কথা বলিয়েছেন, আমার মৃত বাবার নিয়ে খারাপ কথা বলিয়েছেন। আমি সবটা ক্ষমা করে দিলাম, আমি কোনো জবাব দেব না। আপনি আমার স্ত্রী নিয়ে বলাতে পারেন, কিন্তু আমি তো আপনার স্ত্রীকে বৌদি বলি। আমি বৌদি হাত দিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করেছি, আমি ওনার নিয়ে খারাপ কথা কি করে বলবো। আপনি আমার মৃত বাবার নিয়ে খারাপ কথা বলাতে পারেন, কিন্তু আমি তো আপনার বাবাকে প্রণাম করেছি, পা ছুঁয়ে উনি আজ দেখে নেই, আমি ওনার নিয়ে তো খারাপ কথা বলতে পারবো না। আমাকে অনেকে বলে দাদা তোমার নিয়ে এত বলছে, বৌদি নিয়ে বলছে, তোমার বাবার নিয়ে বলছে, মায়ের নিয়ে বলছে, তুমি কিছু বলছো না। আমরা কি করে বলতে পারি? ওনার কালচার, ওনার সংস্কৃতি, উনি কি করবেন না করবে সেটা সমস্ত আমাকে নাম দিয়েছে। নরেন্দ্র বাবুর নাম দিয়েছে আমার নাম, আমার বাবা আমার নাম লিখেছিল জিতেন্দ্র তেওয়ারি। আর পাণ্ডবেশ্বর আসার পর নরেন্দ্র বাবু আমার নতুন নাম দিয়েছেন হাবল। যেখানে যাই বলছে হাবল আসছে, হাবল আসছে। বলুন, আমি বললে এইসব বলে আপনার যদি মনে শান্তি হয়, শান্তি পান, কিন্তু আমি এই কম্পিটিশনে আপনার সঙ্গে নামতে রাজি না। আমি আপনার সঙ্গে এই আনফেয়ার কম্পিটিশনে নামতে রাজি না। আপনি আমাকে গালাগালি করেছেন বলে আমি আপনাকে গালাগালি করবো, এই কাজে আমি আপনি একে নিয়োজিত করতে চাই না। আমার কাছে অনেক কাজ, আমি পারবো। আমি আপনাকে পরাস্ত করতে চাই। আপনি পাণ্ডবেশ্বরের মানুষকে পানীয় জল দিতে পারেননি, আমি দিতে চাই। আপনি পাণ্ডবেশ্বরের ছেলেদেরকে চাকরি দিতে পারেননি, আমি চাকরি দিতে চাইছি। আমি মায়েদের বোনেদেরকে মাসে 3,000 টাকা দেওয়াতে চাইছি, প্রসূতি মায়েদেরকে 21,000 টাকা দেওয়াতে চাইছি। এখানে অনেক সম্ভাবনা আছে, বিভিন্ন কলিয়ারি আছে। আচ্ছা বলুন, কলিয়ারি গুলো যখন নতুন নতুন চালু হয়েছিল, 72-73 সালে যখন ন্যাশনাল হয়েছিল, তখন তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে যেখানে যেখানে কলিয়ারি থাকবে তার পার্শ্ববর্তী 8 কিলোমিটার 10 কিলোমিটার মতো যত গ্রাম হবে তাদের উন্নয়ন হবে। তাদের রাস্তাঘাট নাকি ইসিএল করে দেবে, তাদের আলোর ব্যবস্থা ইসিএল করবে, তাদের পানীয় জলের ব্যবস্থা ইসিএল করবে। কিন্তু আজ গ্রামের কথা তো বাদ দিন, যারা ইসিএল এর চাকরি করে তাদের ঘরে 8 ঘন্টা 9 ঘন্টা লোডশেডিং করে রাখছে। এবং প্রায়োরিটি দেখুন, আমি 5 বছর ছিলাম, আমার কাছে প্রায়োরিটি খুব ক্লিয়ার ছিল যে আমি শ্রমিকদের পক্ষে ছিলাম, ম্যানেজমেন্টের বিরুদ্ধে ছিলাম। 5 বছরে একটা ঘটনা দেখান যেখানে আমার নরেন্দ্র, আমার প্রিয় নরেন্দ্র, যে নরেন্দ্র কথায় কথায় আমাকে গাল দেয়, যে নরেন্দ্র কথায় কথায় আমার মাকে অপমান করে, যে নরেন্দ্র কথায় কথায় আমার মৃত বাবাকে অপমান করে, সেই নরেন্দ্রকে বলি দাদা
আপনি 5 বছর একটা ঘটনা দেখান যেখানে আপনি এই অঞ্চলের জনগণের জন্য ইসিএল এর বিরুদ্ধে লড়াই করেছেন, একটা ঘটনা দেখান, একটা ছবি দেখান, আমি চলে যাবো এখান থেকে। আপনি করেননি, আপনি কি করেছেন? মানুষ যখন সংগঠিত হয়েছে, মানুষ যখন ইসিএল এর বিরুদ্ধে লড়াই করতে গেছে, তখন আপনি পুলিশ লেলিয়ে মানুষের উপর অত্যাচার করেছেন এবং ওই যে আধিকারিকরা, ম্যানেজার হোক, এজেন্ট হোক, জিএম হোক, তাদের পক্ষে আপনি দাঁড়িয়েছেন। এই কারণে কি আপনি বিধায়ক হয়েছিলেন? এটাই কি কাম্য ছিল? মনে পড়ে আপনাদের 2021-এর পর ঘটনা, নির্বাচনের পর কি হয়? নির্বাচনে কেউ জেতে, কেউ পরাজিত হয়। আমি দেখেছি অন্যান্য রাজ্যে যারা ভোটে যেতে তারা কি করে, একদিন বিজয় মিছিল করে, কাউকে আবির মেখেছিল, মিষ্টি মুখ করালো, খুব খুব যদি কি বলবো অসভ্য হয় তো কারো ঘরের সামনে একটা ভটকা ফাটিয়ে দিল, এইটুকু। কিন্তু 2021-এর নির্বাচনের পর পাণ্ডবেশ্বরে বিভিন্ন অঞ্চলে নরেন্দ্রবাবু আপনি কি করেছিলেন, আমি জাস্ট আপনার স্মৃতি একবার মনে করিয়ে দিতে চাইছি আপনি যা যা করেছেন। আপনি অন্তত 500 ব্যক্তি, এমন 500 ব্যক্তি যারা আপনার বিরোধিতা করেছিল তাদের রক্ত ছড়িয়েছেন। অন্তত 5 থেকে 600 লোককে মিথ্যা কেসে অ্যারেস্ট করিয়েছেন, 5 থেকে 600 লোককে গ্রাম ছাড়া করিয়েছিলেন। শুধু তাই না, ইসিএল এ যারা চাকরি করত, মান্দারবাড়ি কলিয়ারিতে যারা চাকরি করত, তাদের অ্যাটেন্ডেন্স বন্ধ করে দেওয়া হয়েছিল। কারো বয়স 45, কারো বয়স 50, কারো বয়স 55, এবং তাদের অ্যাটেন্ডেন্স বন্ধ করে দেওয়া হলো এবং বলা হলো যে চাণকে, যেখানে কলিয়ারি চাণক, সেখানে তোমরা কান ধরে উঠবস করো, তাহলে তোমরা জয়েন করতে পারবে। বলুন তো, যে ওয়ার্কারদেরকে দিয়ে আপনি কান ধরে উঠবস করালেন, একবার কি ভাবলেন যে বাড়িতে তার কন্যা আছে, সে যখন দেখবে যে আমার বাবাকে কেউ কান ধরে উঠবস করাচ্ছে, সে কন্যার বুকটা ফেটে যাবে না সেদিন? একবার যদি নরেন্দ্রবাবু আপনাদের চিন্তা করেছিলেন? তার স্ত্রী আছে, তিনি যখন দেখছেন যে আমার স্বামীর তো কোনো দোষ নেই, সে শুধুমাত্র একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছে বলে আমার স্বামীকে কান ধরে উঠবোস করানো হচ্ছে, সেদিন সেই স্ত্রীর কেমন লেগেছে বলুন তো? তার মা আছে, বিপদ তাড়ানোর সময় তার মা বসের সময় তার মা নিজের ছেলের হাতে ওই বসের যে থাকা হয় সেটা বেঁধে দিয়েছেন এবং বলেছেন তোমার সুস্থতা কামনা করি। সে মায়ের কেমন লেগেছে বলুন তো, যে পথ করার পরেও আমার ছেলেকে আমি রক্ষা করতে পারলাম না, আমার এই ছেলেকে কান ধরে উঠবোস করতে হচ্ছে। একবার নরেন্দ্রবাবু আপনি ভেবেছেন আপনি কি করেছেন? তার বোন, যে শ্রমিকদেরকে দিয়ে এটা করানো হয়েছে, তার বোন ভাই ফোটা দিন যাবে, যখন তার কপালে ফোটা দিয়েছে, ভাইয়ের কপালে দিলাম ফোটা, জম দুয়ারে পড়লো কাটা। সে বোন তো আফসোস করছে যে জমকে তো আটকে দেবো ভেবেছিলাম, কিন্তু আমি তো জমকে আটকাতে পারলাম না, আমার ভাইকে কোন কান ধরে উঠবোস করতে হলো। একবারও কি নরেন্দ্রবাবু এটা ভেবেছিলেন যে আপনি কি কি করেছেন? ছোট্ট একটা ঘটনা বলি, 1 মাস আগেকার ঘটনা, যেখানে উনি বসবাস করেন বাঙ্কোলা, সেখানে একটা ছেলে একটা ওসিপিতে কাজ করে, প্রাইভেট ওসিপিতে কাজ করে। সে বলেছে আমি বেতন ঠিক পাচ্ছি না, আমি এর বিরুদ্ধে লড়াই করব। এবং আপনারা জানেন কলিয়ারিতে যদি কেউ বেতন ঠিক না পায় তাহলে লেবার কোর্ট আছে, সেখানে গিয়ে সেখানে কেস করতে। ওই ছেলেটি একটুকু অপরাধ, সেই লেবার কোর্টে গিয়ে মালিক পক্ষের বিরুদ্ধে কেস করেছিল। তার ফল কি হয়েছে জানেন? তাকে রানী দুর্গাপুরে এনটিপিএস থানা থেকে আর্মস অ্যাক্টে অ্যারেস্ট করে তাকে 15 দিন জেলে রেখে দেওয়া হয়। এত অত্যাচার, এত অত্যাচার, এত অত্যাচার, এত পাপ, এত পাপ, এত পাপ। আমি আমার জন্য বলছি না, আমি তো 22 দিন জেলে ছিলাম, একটা ভালো কাজ করতে গেছিলাম, দুর্ঘটনা ঘটে গেল। আমি আসানসোল কোর্টে, আসানসোলে আমাকে অ্যারেস্ট করা হলো। আসানসোলে কেস, আসানসোলে জেলে থাকবো তো আমি। আমাকে কোথায় পাঠানো হয়েছিল জানেন? কলকাতা প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়েছিল। এবং প্রেসিডেন্সি জেলে যখন আমি আছি, একটা 5 ফুটের কোঠরিতে আমাকে রাখা হয়েছে। ডান দিকে বাঁ দিকে 2 জন কুখ্যাত অপরাধীকে রাখা হয়েছিল, যাতে রাত্রে আমার ঘুম না হয়। এবং সবটাই করেছিল কে? সবটাই করেছিলেন নরেন্দ্রবাবু। তিনি এখান থেকে তার ক্ষমতা অপব্যবহার করে কি করে আমাকে প্রেসিডেন্সি জেলে রাখা যায়, কি করে জেলের ভিতরে আমার উপর অত্যাচার করা হয়, সবটা করেছে। অনেকে হয়তো ভাবে যে আমি ক্ষমতায় ফিরতে চলেছি, আমি হয়তো বদলা নেব, কিন্তু আমি কথা দিয়ে যাচ্ছি, এখানে কথা দিয়ে যাচ্ছি। কয়েকদিন আগে এখানে মা গঙ্গার মন্দিরে আমি পুজো দিয়ে গেছি, মা গঙ্গার কাছে আমি প্রতিশ্রুতি দিয়ে গেছি, মা আমরা এই বদলা রাজনীতিতে বিশ্বাস করি না, নরেন্দ্রবাবু আপনাকে আমরা ক্ষমা করব। আপনি যা কিছু করেছেন, আমার সঙ্গে যা অত্যাচার করেছেন, পাণ্ডবেশ্বরে আমার ভাইদের সঙ্গে যা কিছু করেছেন, সবটাই আমরা ভুলে যাচ্ছি। কিন্তু আপনাকে আমি বলছি নিজেকে সংশোধন করুন। এই কারণে না যে আমরা আপনার উপর রাগ করে আছি বলে সংশোধন করতে বলছি, আমরা এই কারণে বলছি যে ঈশ্বর বলে একটা জিনিস আছে। ঈশ্বর সব দেখছেন,
এখানে হয়তো আমরা আপনার কোনো ক্ষতি করব না, আমরা আপনার অকল্যাণ চাইব না, কিন্তু ঈশ্বরের পাপ পাপ করতে 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 একটা এমন সময় আসে যখন ঈশ্বর কিন্তু তার সঠিক নিদান দিয়ে দেবে। তাই আমি বলছি, জিতেন্দ্র তেওয়ারিকে ভয় পেতে হবে না, বিজেপিকে ভয় পেতে হবে না, ঈশ্বরকে ভয় করুন। ঈশ্বর সর্বশক্তিমান, তাকে ভয় করুন। তাকে যদি ভয় না করেন তাহলে আগামী দিনে সবাইকে, যারা ঈশ্বরকে মানে না, যারা ঈশ্বরের সত্তাকে চ্যালেঞ্জ করেছে, যারা ঈশ্বরের শক্তিকে চ্যালেঞ্জ করেছে, সবাইকে কিন্তু এক না একদিন ফল পেতে। নির্বাচনের সময় আসবে, অনেক রাজনৈতিক দল আসবে, এটাই তো নিয়ম। সমস্ত দল আসবে, তাদের কথা বলতে চলে। আমি বলি, 3 মাস আগে একজন খুব কমন ব্যক্তি, যারা যে আমারও বন্ধু, ওনারও বন্ধু, সে বন্ধু ওনাকে জিজ্ঞেস করলো যে হ্যাঁ নরেন, এই তো চারিদিকে বিজেপি 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 হয়ে যাচ্ছে, তুমি ভোটে দাঁড়াচ্ছ, কি হবে? বলছে না, আমি দুর্গাপুরের জন্য টিকিট চেষ্টা করছি। দুর্গাপুর ওনাকে দল টিকিট দেয়নি, উনি আবার পাণ্ডবেশ্বরে ক্যান্ডিডেট হলেন। সে বন্ধু আবার জিজ্ঞেস করলো, নরেন্দা, তুমি তো পাণ্ডবেশ্বরে টিকিট পেয়ে গেলে, কি হবে এবার? তুমি তো হেরে যাবে। উনি বললেন, কোনো চিন্তা নেই, 48 ঘন্টা 72 ঘন্টা আগে আমি আসল খেলা খেলব। ওই ব্যক্তি জিজ্ঞেস করলো, কি খেলা? বলো, মদ আর মাংস, মদ আর মাংসটা। 50 কোটি টাকা খরচ করবো, কিন্তু এই সিট আমাকে জিততে হবে। আমি বলি, নরেন্দ্রবাবু, যদি আপনার কাছে 50 কোটি টাকা খরচ করা হতো, মদের পেছনে মাংসের পেছনে খরচ করার জন্য যদি 50 কোটি টাকা আছে, তারা হাজার হাজার মানুষ বিনা চিকিৎসায় যখন মারা গেলেন, তাদেরকে তো দিতে পারতেন না? 2000 5000 দিতে পারতেন, তো অনেক লোকের প্রাণ বাঁচান যেত। আপনারা ঘুরে ঘুরে দেখুন, ঘুরে ঘুরে দেখুন, পাণ্ডবেশ্বর যেদিকে ঘুরবেন, যেদিকে যাবেন, অন্তত 1.5 থেকে 2 কোটি টাকা। একটা নির্বাচনে খরচ করার ম্যাক্সিমাম লিমিট হলো 40 লক্ষ টাকা। একটা লোক 40 লক্ষ টাকা খরচ করতে পারে নির্বাচন। আর এখন পর্যন্ত আজ অব্দি নরেন বাবু শুধু পাণ্ডবেশ্বরে তার হোর্ডিং, বড় বড় ছবি দেওয়া হোর্ডিং এ 1.5 কোটি টাকা খরচ করেছেন। যখন ডাকি তখন পাই, নরেন্দাকে চাই, নরেন্দা ভালো, নরেন্দা এই, নরেন্দা ওই, নরেন্দা লম্বা, নরেন্দা ফর্সা, নরেন্দা সেন্ট মাকে, নরেন্দা পাউডার মাকে, অনেক কিছু যত রকম পেরেছে চারিদিকে লাগিয়েছে। 5 বার 6 বার 10 বার করে হোর্ডিং লাগিয়েছে। আমার ছোটন আছে, ছোটন বলছিল যে দাদা, যেদিকে যাচ্ছি নরেন্দার 20,000 ব্যানার আর তোমার 200 ব্যানার। আমি বললাম যে ছোট, শক্তি কাপুর যদি 2000 ব্যানার লাগায়, ও কোনদিন অমিতাভ বচ্চন হতে পারবে না, ও শক্তি কাপুর হয়ে যাবে। লাগান আপনি ব্যানার, 2000 গেল, 20,000 ব্যানার লাগান। 20,000 ব্যানার লাগানেও আপনি সেই নরেন চক্রবর্তী থাকবেন যিনি মানুষের রক্ত ঝরিয়েছেন। আর আমার 50টা ব্যানার না থাকলেও আমি মানুষের হৃদয়ে বাস করব। আমি বলেছিলাম সেদিনও, আমি যেখানে ব্যানার লাগাচ্ছি, আমার কিছু বন্ধু বান্ধবরা আছে, স্কুলে পড়াশোনা করতাম একসঙ্গে, তারা ভালো জায়গায় চাকরি করে, তারা বলেছে আমরা তো হয়ে করবো। তারা কয়েকটা ব্যানার বানিয়ে দিয়েছিল, উনি রাতের অন্ধকারে ছেড়ে দিয়েছে। আমি বলেছিলাম সেদিন, মান্নাদের সেই গান আপনারা সবাই শুনেছেন, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। আমার কাগজ ছিঁড়ে দিন, কোনো আপত্তি নেই, পাথর ঘষে দিন, কোনো আপত্তি নেই। পাণ্ডবেশ্বরের মানুষের হৃদয়ে নিয়ে নাম লিখতে এসছি, ওটা আপনি মুছে দিতে পারবেন না, পারবেন না, পারবেন না। এই পাণ্ডবেশ্বরের মানুষের আমাকে বলে বহিরাগত। আমি ঠিক, আমি আসানসোলে থাকি, কিন্তু আসানসোল থেকে থাকা সত্ত্বেও পাণ্ডবেশ্বরের মানুষ যখন ডেকেছে 8 ঘন্টার মধ্যে পৌঁছেছে। কিন্তু আপনি তো ভূমিপুত্র বলেননি। আচ্ছা বলুন তো, আমরা সবাই যখন নিজের স্থায়ী বাসস্থান তৈরি করি, তখন কি করি? যেখানে স্থায়ী ভাবে আমরা থাকবো, সেখানে স্থায়ী বাসস্থান তৈরি করি। নরেন বাবু, আপনি তো ছোট থেকে পাণ্ডবেশ্বরে বড় হয়েছেন, তাহলে যখন আপনার স্থায়ী বাসস্থান আপনি তৈরি করলেন, যেখানে আপনি স্থায়ী ভাবে থাকবেন, তখন ওই ফ্ল্যাট আপনি আসানসোলে, দুর্গাপুরে কেন কিনলেন? পাণ্ডবেশ্বরে, ইছাপুরে, গোগলাতে, পাঁচদিঘিতে কেন 5 কাঠা জমি কিনে আপনি এটা ঘর করলেন না, যে আমি এখানকার স্থানীয় ছেলে, সারা জীবন এখানে থাকবো? এটা কেন বলতে পারলেন না? আর আমি তো বলছি যে আমার জীবনে বাকি যে 20 বছর আছে, এতদিন যা যা কর্তব্য করার করেছি, আমার পরিবারকে যা দেওয়ার আমি দিয়েছি, আমার সন্তানদেরকে যা দেওয়ার আমি দিয়েছি। এবার বাকি আমার জীবন, সমাজ আমাকে যেটা দিয়েছে, সে সমাজকে ফিরিয়ে দেওয়ার জন্য যতদিন বেঁচে থাকবো, যতদিন
এসএস নিষ্ঠার সাধনা করছি, আমার স্বপ্ন এটাই হবে। আমি ঈশ্বরের কাছে কিছু চাই না, এটুকু চাই, হে ঈশ্বর, যেদিন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, তখন যে মাটিতে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো সেটা অবশ্যই পাণ্ডবেশ্বর বিধানসভার মাটি হয়, অন্য কোথাও আমাকে মৃত্যুবরণ না। আমি কথা, কেননা আমি এই অঞ্চলকে ভালোবাসি, এই অঞ্চল আমাকে পরিচিতি দিয়েছে, আর সারা পশ্চিমবঙ্গের মানুষ আমাকে চিনেছে এই পাণ্ডবেশ্বরের মানুষের আশীর্বাদ কারণে। ভারতবর্ষে অনেক জায়গায় মানুষ আমাকে চিনেছে এই পাণ্ডবেশ্বরের মানুষের আশীর্বাদের জন্য। অমিত শাহজি দেশের গৃহমন্ত্রী, তিনি এসে বলে গেছেন যে জিতেনকে জেতাও, আমি ওকে ভালো জায়গায় পৌঁছাবো। এটা কার জন্য হয়েছে? পাণ্ডবেশ্বরের মানুষের জন্য, পাণ্ডবেশ্বরের আশীর্বাদের জন্য। তো যারা আমাকে সবকিছু দিয়েছে তাদেরকে আমি ভুলে যেতে পারবো না, পারবো না, পারবো না। আমার কাছে রাজনীতির চেয়ে বড় আবেগ। রাজনীতি আমি ক্যালকুলেট হিসাব করতে আমি রাজনীতি করি না, আমি হৃদয় থেকে, আমি মাথা দিয়ে রাজনীতি করি না, ব্রেন দিয়ে রাজনীতি করি না, বুদ্ধি খাটিয়ে রাজনীতি করি না, আমি হৃদয় দিয়ে রাজনীতি করি। আমার যেটা ভালো মনে হয় সেটাই, আমার বাইরে যেটা আছে সেটাই ভেতরে, ভেতরে যেটা আছে সেটাই বাইরে। বাইরে এক বললাম, ভেতরে এক, সেম বান্দা জিতেন্দ্র তেওয়ারি নয়, নয়, নয়। এটা আপনার মাথায় রাখবেন। অনেকক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনছেন, যাওয়ার আগে আরেকবার অনুরোধ করে যান। গতবার 2021-এ নির্বাচনে এই ইছাপুর অঞ্চলে প্রায় 3,500 ভোটে আমি পরাজিত হয়েছি, এবং বিধানসভায় আমি পরাজিত হয়েছিল প্রায় 26-2700 ভোটে। বাকিটা পোস্টার, মানে ইছাপুরের মানুষের সমর্থন পেয়ে গেলেই আমি কিন্তু বিধায়ক হয়ে যেতাম। এবার আমি জানি নিশ্চয় কিছু ভুল হয়েছে, মানুষ কোনোদিন ভুল করতে পারে না। মানুষ যে সিদ্ধান্ত নেয় সেটা মাথা পেতে নিয়েছে। ইছাপুরে মানুষ মনে করেছিল জিতেন্দ্র তেওয়ারিকে পরাজিত করা উচিত, তারা আমার বিরুদ্ধে ভোট দিয়েছে, আমি মাথা পেতে নিয়েছি। এবার আবার আমি হাত জোর করে করজোড়ে নিবেদন করতে এসেছি। গতবার আমি আপনাদের আশীর্বাদ পাইনি, সংখ্যাগরিষ্ঠ মানুষের আশীর্বাদ পাইনি। আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আমার আচরণে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আমার কোথাও কথাবার্তা যদি আপনারা কোথাও আমার ঔদ্ধত্য প্রকাশ হয়ে থাকে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে বলছি। এবার কিন্তু প্রাণ ভরে উজাড় করে দিন আমাকে। আপনার সন্তান, আপনার ভাইয়ের মতন, কারো ভাইয়ের মতন, কারো ছেলের মতন আপনারা যখন সমর্থন করবেন, প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করুন, যাতে অমিত শাহজি যে দায়িত্ব আমাদের জন্য ঠিক করে দিয়েছেন সে দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি, যাতে পাণ্ডবেশ্বরের মানুষের জন্য অনেক 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 কাজ করতে পারি। এটা আপনাদের স্বপ্ন, সে স্বপ্ন পূরণ করতে পারি, যাতে পঞ্চ পাণ্ডব জল প্রকল্প করতে পারি, যাতে আরো অনেক কাজ করতে পারি। কি হবে তো? হবে তো? আরেকবার বলবো, আশীর্বাদ করুন আপনারা, যাতে আগামী দিনে আপনাদের মাঝেই থাকতে পারি, আপনাদের ছেলে হয়ে থাকতে পারি। আর পয়লা বৈশাখের দিন নরেন্দ্র আপনাকেও বলি, আপনিও সুস্থ থাকুন, আপনিও ভালো থাকুন, মানুষকে মানুষ ভাবুন, মানুষের কোনো অহংকার দেখাবেন না। যদি আপনার শক্তি আছে, যদি আপনার কাছে অর্থ আছে, যদি আপনার কাছে টাকা আছে, এই টাকার উৎস কি সারা পাণ্ডবেশ্বর জানে, কিন্তু আজকে দিন আমি সে কথা বলতে চাই না। আপনার কাছে ভগবান যদি অর্থ দিয়েছে, সে অর্থ মানুষের ভালো কাজে লাগান। মাংস আর মদে খরচ করে লাভ নেই। যদি অর্থ আছে, ছেলেদের জন্য বই কিনে দেন, ছেলেদেরকে কলেজে ভর্তি করে দেন, ছেলেদেরকে স্কুলে ভর্তি করে দিন। অনেক বাচ্চা মেয়ে নার্সিং এর চান্স পেয়েছে, কিন্তু নার্সিং পড়তে পারে না, কেন? অর্থ নেই। অনেক ছেলেরা ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়তে পারে না, কেন? তার কাছে অর্থ নেই। যদি ঈশ্বর আপনাকে কিছু দিয়েছে আর আপনি এটা খরচ করতে চাইছেন, তাহলে তাদের পেছনে খরচ করুন এবং তার বিনিময়ে কিছু চাইবেন। আপনি যে অর্থ ব্যয় করছেন, তার বিনিময়ে যদি কিছু চেয়ে নিলেন মানুষের কাছে, না, তাহলে সে অর্থের কোনো দাম থাকে না, তাহলে সেটাকে সেবা বলা যায় না। আপনি অর্থ খরচ করলেন, সে অর্থের বিনিময়ে মানুষের কাছে যদি সমর্থন চাইলেন, তাহলে সেটাকে সেবা বলা যায় না, তাহলে সেটাকে ব্যবসা বলা হয়। এবং আমি বলছি, পাণ্ডবেশ্বরের মানুষ সেবা পছন্দ করে, ব্যবসা পছন্দ করে না, করে না, করে না। আমি মানুষের সেবা করতে এসেছি, পাণ্ডবেশ্বরের মানুষকে নিয়ে আমি ব্যবসা করতে আসিনি। এবং আশা করব নরেন বাবু পাণ্ডবেশ্বরের মানুষকে নিয়ে রাজনৈতিক ব্যবসা করবেন না, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি।